আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওএইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মডিফায়ার উপর ক্লাস নিব। অর্থাৎ মডিফায়ার এই টপিকটি খুব সহজভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষাতে একটি নম্বরও মিস না করো ইনশাআল্লাহ। চলো শুরু করছি। প্রথমে আমরা বলি মডিফায়ার কি। মডিফায়ার অর্থ হচ্ছে তথ্য সংযোজনকারী। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, এটা তোমার একটা ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করে। ধরো আমি তোমাকে বললাম ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ প্লেস। ইয়েস্টারডে গতকাল, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু আ প্লেস একটা জায়গায় গিয়েছিলাম। তুমি আমাকে কোয়েশ্চেন করলে হাউ ওয়াজ দ্যাট প্লেস, হাউ ওয়াজ দ্যাট প্লেস, জায়গাটা কেমন ছিল। ওকে, তখন আমি তোমাকে বললাম দ্য প্লেস ওয়াজ কাম এন্ড কোয়াইট। দ্য প্লেস ওয়াজ কাম এন্ড কোয়াইট, জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি ছিল। তাহলে আমি জায়গা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম, কাম এন্ড কোয়াইট। জায়গাটা দ্য প্লেস ওয়াজ ভেরি পিসফুল, জায়গাটা খুবই শান্তিপূর্ণ ছিল। তাহলে এই জায়গা সম্পর্কে আমি একটা তথ্য দিলাম পিসফুল। অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্যই মডিফায়ার এখানে কাজ করে থাকে। চলো আমরা এখানে বিষয়টা একটু পড়ি। মডিফায়ার কি? মডিফায়ার মানে হলো কোন শব্দ সম্পর্কে আরো তথ্য দেওয়া বা তাকে বর্ণনা করা। ওকে, সহজ ভাষায় যে ওয়ার্ড ফ্রেজ অন্য একটি ওয়ার্ডকে আরো পরিষ্কার, সুন্দর এবং নির্দিষ্ট করে বোঝানোর কাজ করে, সেটাই হচ্ছে কি মডিফায়ার। ওকে, মডিফায়ার আমরা কেন ব্যবহার করি? মডিফায়ার হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, কাজ বা অবস্থাকে আরো স্পষ্ট করতে এবং অর্থপূর্ণ করতে ব্যবহার করা হয়। ওকে, এখন দেখো মডিফায়ার কাদেরকে মডিফাই করে। অর্থাৎ আমরা তো কিছু শব্দকে মডিফাই করতে হয়, সেই শব্দগুলো কি কি? শব্দগুলো দেখো, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের মেজর চারটা পার্ট, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তোমরা বেসিক্যালি মনে রাখবে, নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্বকে সবসময় মডিফাই করে অ্যাডভার্ব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। নাউনকে মডিফাই করতে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিতে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ, এবং ভার্ব সম্পর্কে, ভার্বের কাজ সম্পর্কে তথ্য দিতে ব্যবহার হয় অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি। দেখো, শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে এখানে দেখো স্টুডেন্ট এটা নাউন, নাউনকে মডিফাই করছে কে? ব্রিলিয়েন্ট। তাহলে নাউনকে যে শব্দ দিয়ে আমরা মডিফাই করি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখানে ব্রিলিয়েন্টটা হচ্ছে মডিফায়ার, এটা স্টুডেন্টকে কি করছে? মডিফাই করছে। অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিল, তথ্য দিল যে সে কেমন, সে ব্রিলিয়েন্ট। ওকে, তারপর দেখো হি স্পিক্স, সে কথা বলে, ফ্লুয়েন্টলি, স্বতঃস্ফূর্ত ভাবে সে কথা বলে। তাহলে সে কিভাবে কথা বলে, তার কথা বলা সম্পর্কে আরেকটু স্পষ্ট তথ্য দিল, ফ্লুয়েন্টলি কথা বলে। তাহলে এটা কি করেছে? ভার্বকে মডিফাই করেছে। তাহলে দেখো নাউনকে এটা পূর্বে, নাউনের পূর্বে যে শব্দ যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় প্রিমডিফায়ার, এবং ভার্বের পরে যে শব্দটা ভার্বকে মডিফাই করছে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। অর্থাৎ নাউনের আগে অতিরিক্ত তথ্য দিতে যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় প্রিমডিফায়ার, এবং ভার্বের পরে অতিরিক্ত তথ্য দিতে যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হচ্ছে পরে বসে মডিফাই করবে, আর প্রিমডিফাই হচ্ছে পূর্বে বসে মডিফাই করবে, এটাই। ওকে, তারপরে উদাহরণটা দেখো, শি ইজ ভেরি বিউটিফুল। এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। অ্যাডজেক্টিভকে কি দিয়ে মডিফাই করছে? অ্যাডভার্ব দিয়ে। ভেরি, সে সুন্দর, সে খুবই সুন্দর, মানে আরেকটু তার সৌন্দর্যটাকে স্পষ্ট করলো, সে অনেক সুন্দর। তাহলে ভেরি দিয়ে কি করলো? বিউটিফুলকে মডিফাই করলো। ওকে, তারপর দেখো হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। আরেকটি ইনফরমেশন দিল ভেরি দিয়ে, মানে তার দৌড়টা আরো দ্রুত, মানে ভেরি দিয়ে ফাস্টকে আরেকটু কি করলো? স্পষ্ট করলো। তাহলে এখানে ফার্স্ট অ্যাডভার্বকে ভেরি দিয়ে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। এখানে আমরা অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। এখানে ফার্স্টটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, এবং এই অ্যাডভার্বকে আমি ভেরি অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন শি ইজ টকিং ভেরি লাউডলি, সে খুবই উচ্চস্বরে কথা বলছে। শি ইজ টকিং লাউডলি। ওকে, সে উচ্চস্বরে কথা বলছে। আরেকটু স্পষ্ট করলাম, ভেরি লাউডলি, খুবই উচ্চস্বরে কথা বলছে। তাহলে এখানে লাউডলি অ্যাডভার্বকে ভেরি দিয়ে আমি কি করলাম? মডিফাই করলাম। আর এটা হচ্ছে প্রি মডিফাই করছি, অর্থাৎ অ্যাডভার্বের আগে ভেরি দিয়ে আমরা কি করলাম? প্রি মডিফাই করলাম। ওকে ওকে, এখন আমরা যে বিষয়গুলো এখন প্র্যাকটিস করব, এগুলো করলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে ইনশাআল্লাহ। চলো শুরু করছি। হাই ফ্রিকোয়েন্সি মডিফায়ার রুলস, মানে এগুলো খুব বেশি আসে। ওকে ওকে, এক নম্বরটা দেখো, এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন।
তোমাকে যে শূন্যস্থানটা দিবে সেখানে পাশে ব্র্যাকেটে দিয়ে দিবে তুমি কি দিয়ে মডিফাই করবে। ওকে, সেখানে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে যদি কোনো কিছু দিয়ে মডিফাই করতে বলে তখন তুমি সেখানে অ্যাডজেক্টিভ ইউজ করবে। কি ব্যবহার করবে? অ্যাডজেক্টিভ। দেখো, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে নাউনকে কি করি? বর্ণনা করি, অর্থাৎ নাউনকে মডিফাই করি। একটা উদাহরণ দেখো, বাংলাদেশ হ্যাজ মেড প্রোগ্রেস ইন দ্য ফিল্ড ক্ষেত্রে অফ এডুকেশন। বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে উন্নতি করেছে। তাহলে এখানে তোমাকে কি বলেছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, মানে এই প্রোগ্রেসটা হচ্ছে নাউন, এই নাউনকে তোমাকে প্রি মডিফাই করতে হবে। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে তথ্যটাকে আরেকটু স্পষ্ট করতে হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো রিমার্কেবল লক্ষণীয়, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ। ওকে, আবার তুমি ইম্পর্টেন্টও লিখতে পারো, ইম্পর্টেন্ট প্রোগ্রেস অথবা ক্রুশাল প্রোগ্রেস, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, তুমি যে কোনো একটা কনটেক্সট অনুযায়ী এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। তোমাকে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি অ্যাডজেক্টিভ দিয়ে কি করবে? প্রি মডিফাই করবে। ওকে, তাহলে কি লিখতে পারো? বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল, সিগনিফিকেন্ট, ক্রুশাল, ইম্পর্টেন্ট প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট তোমরা একটু মনোযোগ দাও। তারপরটা দেখো, উই শুড আপহোল্ড, আমাদের তুলে রাখা উচিত, তুলে ধরা উচিত, আওয়ার আমাদের ভ্যালুস মূল্যবোধ, টু বিল্ড নির্মাণ করতে, আ বেটার সোসাইটি একটা উন্নত সমাজ, একটা উন্নত সমাজ গঠন করতে আমাদেরকে কি করা উচিত? আমাদের মূল্যবোধকে তুলে ধরা উচিত। তাহলে এখন দেখো, এখানে তোমাকে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। এখানে ভ্যালুসটা নাউন, এটাকে তোমাকে প্রি মডিফাই করতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে তুমি বলতে পারো মরাল ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস। ওকে, নৈতিক মূল্যবোধ। ওকে, আমি এখানে মরাল অথবা এথিক্যাল ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর নাম্বার 2 তে দেখো, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তোমাকে যখন অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলবে তখন তুমি কোন পার্টটা দিয়ে মডিফাই করবে? অ্যাডভার্ব দিয়ে। তোমাকে যখন কোন অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলবে তখন তুমি কি দিয়ে মডিফাই করবে? অ্যাডভার্ব দিয়ে। দেখো, ব্যাখ্যা লিখছি, ব্যাখ্যাটা একটু পড়ি। অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডভার্ব বসিয়ে তার অর্থকে আরো জোরালো করে। ওকে, আমরা উদাহরণটা দেখি। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইংরেজি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। যখন তোমাকে এই ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলছে, এখানে আমার অ্যাডভার্ব ইউজ করব। ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব ইউজ করবে। অ্যাডজেক্টিভ কে যখন মডিফাই করতে বলবে তখন তুমি কি ব্যবহার করবে? অ্যাডভার্ব ব্যবহার করবে। সাধারণত আমরা এই ভেরি শব্দটা বেশি ইউজ করি এখানে। ওকে, তারপরটা দেখো, দ্য লেকচার ওয়াজ ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে তথ্যবহুল। লেকচারটা, এখানে তোমাকে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ, ইনফরমেটিভ অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে হবে। তাহলে তুমি এখানে ভেরি লিখতে পারো, সো লিখতে পারো, এক্সট্রিমলি লিখতে পারো, হাইলি লিখতে পারো। ওকে, দ্য লেকচার ওয়াজ ভেরি ইনফরমেটিভ। লেকচারটা খুবই কি ছিল? খুবই তথ্যবহুল ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 3 দেখো, প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বকে যখন তোমাকে প্রি মডিফাই করতে বলবে, অর্থাৎ ভার্বের আগে যখন কোনো শব্দ দিয়ে প্রি মডিফাই করতে বলবে, অবশ্যই তুমি কি দিয়ে করবে? অ্যাডভার্ব দিয়ে। ভার্বকে আমরা কি দিয়ে মডিফাই করি? অ্যাডভার্ব দিয়ে মডিফাই করি। তাহলে দেখো, ভার্বকে বর্ণনা করতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বকে বর্ণনা করতে আমরা অ্যাডভার্ব দিয়ে কি করি? মডিফাই করি। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, মানে ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্টটা কি করেছে? সম্পূর্ণ করেছে। তাহলে কিভাবে সম্পূর্ণ করেছে? এই যে এটা হচ্ছে ভার্ব, কমপ্লিটেডটা ভার্ব, এটার আগে তোমাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে অ্যাডভার্ব ইউজ করবে। তাহলে দ্য স্টুডেন্টস সাকসেসফুলি, প্রপারলি অথবা অ্যাটেনটিভলি। ওকে, এখানে কেয়ারফুলি আছে, তুমি যে কোনো একটা অ্যাডভার্ব দিবে, মানে কাজটা সে কিভাবে করেছে? অ্যাটেনটিভলি, সিনসিয়ারলি, তারপর সাকসেসফুলি, যে কোনো একটা অ্যাডভার্ব তুমি এখানে বসিয়ে দিবে। এরপরটা দেখো, উই শুড ফলো দ্য ট্রাফিক রুলস। তাহলে আমাদেরকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। এখানে কি বলছে? ফলোটা ভার্ব, এটাকে তোমাকে কি করছে? প্রি মডিফাই করতে বলছে, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব। উই শুড স্ট্রিক্টলি ফলো, এখানে প্রপারলি, স্ট্রিক্টলি, আমাদেরকে কি করতে হবে? স্ট্রিক্টলি কঠোরভাবে, প্রপারলি যথাযথভাবে আমাদের কি করতে হবে? ট্রাফিক রুলস গুলো কি করতে হবে? অনুসরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সেম বিষয়। নাম্বার 4 দেখো, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, খেয়াল করো, একটু মনোযোগ দাও। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তোমাকে এখানে
অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলেছে। এখন তুমি বলতে পারো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। দেখো, যেমন আমি তোমাকে সহজভাবে বলি, বলো যে হি ইজ ওয়ার্কিং অ্যাটেন্টিভলি। তাহলে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, মনোযোগ দিয়ে কাজ করছে। তাহলে অ্যাটেন্টিভলি, এটা আমরা ভার্বকে পোস্ট মডিফাই করছি, সে কিভাবে কাজ করতেছে, অ্যাটেন্টিভলি। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি, কয়েকটা শব্দের সমষ্টি, অর্থাৎ শব্দের দল। ওকে, এখন আমি যদি তোমাকে বলি হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। দেখো, তাহলে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে ইন দ্য ফিল্ড। এখন আমি যদি তোমাকে বলি সে কোথায় কাজ করছে, ভার্বকে যদি আমি তিনটা দিয়ে প্রশ্ন করি, কখন, কোথায়, কিভাবে, তখন কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এখন আমি তোমাকে হাউ দিয়ে যদি আমি যদি প্রশ্ন করি ওয়ার ওয়ার্কিং, সে কোথায় কাজ করছে, তখন এই পুরো কথাটা আসবে ইন দ্য ফিল্ড। আর এই ইন দ্য ফিল্ডটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ইন দ্য ফিল্ডটাই কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে কোথায় কাজ করছে, কাজের অবস্থানটা তোমাকে বুঝাচ্ছে। ওকে, এটা সিঙ্গেল অ্যাডভার্ব না, এটা হচ্ছে কয়েকটা শব্দ মিলে অর্থ প্রকাশ করতেছে। কয়েকটা শব্দ মিলে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে যদি তুমি প্রশ্ন করো তখনই কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে দেখো, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, ওয়ার ওয়ার্কিং, ইন দ্য ফিল্ড। আমি যদি তারপর বলি আই উইল মিট ইউ ইন দ্য ইভিনিং, আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। তাহলে কখন দেখা করব, কখন দিয়ে আমি ভার্বকে প্রশ্ন করি, ওয়েন মিট, কখন দেখা করব, ইন দি ইভিনিং। তাহলে এই ইন দি ইভিনিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখানে এক্সাম্পলটা আমরা পড়লে ক্লিয়ার হবে। দ্য ইনজুর্ড ম্যান, আহত লোকটিকে, ওয়াজ টেকেন, নেওয়া হয়েছিল, টু দ্য হসপিটাল, হাসপাতালে নেওয়া হয়েছিল, ইন আ হারি, তাড়াতাড়ি নেওয়া হয়েছিল, ইন আ হারি ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন আ হারি আমরা এখানে লিখেছি অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, উইদাউট ডিলে মানে দেরি করা ছাড়া, তারপরে উইথ গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে। যে কোনো একটা ফ্রেজ, অর্থাৎ একের অধিক শব্দ হলে সেটা ফ্রেজ হয়ে যাবে। ওকে, তারপরে পরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান ক্রস দ্য বিজি রোড, মানে বৃদ্ধ লোকটি পার হলো ব্যস্ত রাস্তাটি, কিভাবে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করতে বলছে। তাহলে কিভাবে পার হলো, কিভাবে অর্থে উইথ গ্রেট কেয়ার, যত্ন সহকারে, ভেরি কেয়ারফুলি, ভেরি অ্যাটেন্টিভলি, অর্থাৎ দুইটা শব্দ মিলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থে কি করতেছে, প্রকাশ করতেছে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু এক্সাম্পলস গুলো নেওয়া হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো, ওকে, নাম্বার 5 দেখো, ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো, তোমাকে কিন্তু কি বলছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে বলবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে তুমি সিঙ্গেল অ্যাডজেক্টিভ দিলে হবে না। ওকে, তোমাকে আরো কিছু শব্দের সমষ্টি নিয়ে তথ্যটা দিতে হবে, অর্থাৎ ইনফরমেশনটা দিতে হবে। দেখো, এখানে উদাহরণ দেখলে বুঝবে যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা দেশ। ওকে, তোমাকে কি বলছে, ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, গ্যাপে তোমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করতে বলছে। তাহলে বাংলাদেশ হচ্ছে একটা দেশ, রিচ ইন ন্যাচারাল বিউটি, সমৃদ্ধ, প্রাকৃতিক, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ। তাহলে দেশটা কেমন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। তারপরে ফেমাস ফর ইটস রিভার্স, ফেমাস ফর ইটস রিভার, এটা নদীর জন্য বিখ্যাত। ওকে, তাহলে আমি এই বাংলাদেশ সম্পর্কে ইনফরমেশন দিলাম। এখানে রিচটা অ্যাডজেক্টিভ, ফেমাসটা অ্যাডজেক্টিভ, খেয়াল করো। এখন কিসের রিচ, মানে রিচের পরে ইনফরমেশনটাও তোমাকে দিতে হবে। এটা রিচ, এটা সমৃদ্ধ, কিসের সমৃদ্ধ, এই কিসেরটাও দিতে হবে। ওইটা সহ দিলে ওইটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যেমন দেখো, রিচ সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ, ইন ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যে। তারপর হচ্ছে ফেমাস বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত সেটাও লিখতে হবে, ফর ইটস রিভার্স। তাহলে এই পুরো অংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরটা দেখো, উই নিড স্টুডেন্টস, আমাদের প্রয়োজন ছাত্রছাত্রী, ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগার টু লার্ন, যারা পড়ালেখা করতে আগ্রহী, ফুল অফ কনফিডেন্স, যারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ। ওকে, আমাদের ছাত্র প্রয়োজন, কেমন ছাত্র প্রয়োজন, আগ্রহী, কিসে আগ্রহী, পড়ালেখায়, এই ইনফরমেশনটা সহ দিতে হবে। তারপরে আমাদের ছাত্র প্রয়োজন পূর্ণ, কিসে পূর্ণ, আত্মবিশ্বাসে পূর্ণ ছাত্র প্রয়োজন। অর্থাৎ এই পুরো অংশটাকে একের অধিক শব্দ নিয়ে যে ইনফরমেশনটা দিচ্ছে এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 6 দেখো,
ইউজ নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে এখানে তুমি যদি সিঙ্গেল নাউন ইউজ করো তাহলে হবে না, তোমাকে নাউন ফ্রেজ ইউজ করতে বলেছে। অর্থাৎ নাউনের আগে যে আমরা নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করার জন্য আর্টিকেল ইউজ করি, নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, এই আর্টিকেল অ্যাডজেক্টিভ সহ, অর্থাৎ আর্টিকেল না থাকলেও যদি আনকাউন্টেবল নাউন হয় তখন তো আর্টিকেল ব্যবহার করতে হয় না, তখন আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় ইনফরমেশন দেওয়ার জন্য। সেই অ্যাডজেক্টিভ সহ নাউনটাকে তোমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ একের অধিক ওয়ার্ড থাকলে সেটাকে বলা হয় ফ্রেজ। ওকে, তো তোমাকে এখানে নাউন ফ্রেজ ইউজ করতে বলেছে। দেখো এক্সাম্পল গুলো দেখি। ইজ দ্য কি টু সাকসেস, ইজ দ্য কি, তাহলে প্রথমে যেহেতু আমাদের সাবজেক্ট বসে, আর সাবজেক্টটা হয়তো নাউন, এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ সহ তোমাকে বসাতে হবে। এখানে দেখো হার্ড ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে নাউন, হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই পুরোটা একসাথে বসাতে হবে। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কঠোর পরিশ্রম সফলতার চাবি। তারপর বলেছে রেগুলার প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস অথবা রেগুলার এক্সারসাইজ ইজ দ্য কি টু সাকসেস, নিয়মিত অনুশীলন সফলতার চাবি। তাহলে এখানে প্র্যাকটিসটা নাউন, নাউনের আগে রেগুলারটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে যে শব্দ থাকে সেটা অ্যাডজেক্টিভ। এই পুরাটাই কি বসিয়ে দিতে হবে, শুধু নাউন না, নাউনের আগে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাও বসিয়ে দিতে হবে, তাহলে সেটাই হবে কি নাউন ফ্রেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ইজ বেটার দেন ওয়েলথ, ইজ বেটার ভালো দেন ওয়েলথ, সম্পদ থেকে ভালো। তাহলে সম্পদ থেকে কি ভালো, সাউন্ড হেলথ, সুস্থ শরীর। এখানে সাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, হেলথ হচ্ছে নাউন। সাউন্ড মানে সুস্থ, হেলথ মানে শরীর। সুস্থ শরীর সম্পদ থেকেও কি ভালো। তারপরে গুড হেলথ, ভালো স্বাস্থ্য, গুড অ্যাডজেক্টিভ, হেলথ নাউন। তাহলে গুড হেলথ ইজ বেটার দেন ওয়েলথ, মানে সুস্বাস্থ্য তোমার সম্পদ থেকেও কি উত্তম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নাম্বার 7, ইউজ নাউন অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করো, ইউজ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, তোমাকে এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে সেটা নাউন। আমরা জানি নাউনের আগে যে শব্দ বসে সেটাই হলো কি অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায় আমি একটু এখানে লিখে দিই। যেমন আমি যদি বলি ঢাকা সিটি, ঢাকা শহর, তুমি এখন আমাকে বলো তো এখানে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। অবশ্যই এই সিটিটা হচ্ছে নাউন, সবসময় পরেরটা নাউন, এই আগেরটা অ্যাডজেক্টিভ। কোন শহর, ঢাকা শহর, সিটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার কাজ করতেছে, তাহলে ঢাকাটা এখানে নাউন অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমি বলি টি পট, টিটা নাউন, পটটাও নাউন, তাহলে পটটা এখানে পরেরটা নাউন, এবং এটার আগে যেটা কিসের পাত্র, চায়ের পাত্র, এটা ইনফরমেশন দেওয়ার কাজ করতেছে, তাহলে টিটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটাকে কি বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ট্রি প্ল্যান্টেশন, প্ল্যান্টেশনটা হচ্ছে নাউন, নাউনের আগে ট্রিটা কি অ্যাডজেক্টিভ, আর এই ট্রিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব সেটা একটা নাউন হবে। ওকে, সেটাকেই বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে উদাহরণটা দেখো, হি ইজ অ্যান, তিনি একজন টিচার। তাহলে তোমাকে বলছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে তিনি কিসের টিচার, ইংলিশ টিচার, সায়েন্স টিচার, অ্যাকাউন্টিং টিচার। তাহলে ইংলিশটা নাউন না, তাহলে এখানে নাউন হিসেবে বসছে, কিন্তু টিচারের আগে বসছে, টিচারটা নাউন, টিচারের আগে ইংলিশটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই ইংলিশটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, এরপর দেখো ঢাকা সিটি ইজ ফেসিং প্রবলেমস, ঢাকা শহর কি করছে, সমস্যার মুখোমুখি হচ্ছে, কিসের, দেখো ট্রাফিক, হাউজিং। তো এখানে ট্রাফিকটাও কিন্তু একটা নাউন, হাউজিংটাও নাউন, তাহলে এখানে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং সেটা নাউন অ্যাডজেক্টিভ হবে। তাহলে ঢাকা সিটি ইজ ফেসিং ট্রাফিক প্রবলেমস, হাউজিং প্রবলেমস। ওকে, তাহলে এগুলাকে হচ্ছে কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, এরপর আসো নাম্বার 8, ইউজ অ্যাপোজিটিভ। ইউজ অ্যাপোজিটিভ একদম সহজভাবে বুঝাই দিচ্ছি। অ্যাপোজিটিভ কি, অর্থাৎ একটা ব্যক্তিকে তুমি কি হিসেবে চিনো। ধরো তোমাদের এলাকায় একটা গ্রামে একটা লোক আছে, লোকটা খুবই রাগী ব্যক্তি, মানে অল্পতে সে রেগে যায়, তো সবাই তাকে রাগান্বিত ব্যক্তি বলে। অর্থাৎ কেউ যদি এসে তোমাকে সে ব্যক্তির নাম বলে তখন তুমি বলছো ওই লোকটা যে রেগে যায় সেই লোকটা, তাহলে ওই লোক সম্পর্কে একটা অতিরিক্ত তুমি তথ্য দিচ্ছ, তার পরিচয় দিচ্ছ, সেটা কি অ্যান অ্যাংরি ম্যান। ধরো বললা যে মিস্টার আকাশ, মিস্টার আকাশ কমা দিয়ে অ্যান অ্যাংরি ম্যান, তাহলে এই অ্যান অ্যাংরি ম্যানটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। তারপর ধরো বললাম কাজী নজরুল ইসলাম কমা আর রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি। তারপর ধরো আমি বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে ওনার পরিচয় কি আর নোবেল উইনার, একটা নোবেল বিজয়ী।
ওকে, তাকে আমরা নোবেল উইনার হিসেবে চিনি। প্রত্যেক মানুষের একটা পরিচয় আছে, তাকে আমরা কি হিসেবে চিনি? ধরো তোমার স্কুলে একজন টিচার আছে মোহাম্মদ রহিম, তাহলে মোহাম্মদ রহিম তোমাকে ইংরেজি পড়ায়, তাহলে তুমি তাকে কি হিসেবে চিনো? অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হিসেবে চিনো। তাহলে মিস্টার করিম অ্যান ইংলিশ টিচার, বুঝা গেছে? তারপর যদি বলি আইনস্টাইন আ গ্রেট সায়েন্টিস্ট, আ গ্রেট সায়েন্টিস্ট, তাহলে আইনস্টাইনের পরিচয় একজন বিজ্ঞানী। ওকে, তাহলে আমরা এখানে উদাহরণটা দেখি। শেখ সাদি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোরাল টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড। শেখ সাদি হচ্ছে যে একজন নৈতিক শিক্ষক, সবচেয়ে বড় একজন নৈতিক শিক্ষক পৃথিবীর মধ্যে। ওকে, তাহলে এখানে তোমাকে অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে, তাহলে শেখ সাদিকে আমরা কি হিসেবে চিনি? আ ফেমাস পার্সিয়ান পোয়েট, আ ফেমাস পার্সিয়ান পোয়েট, অথবা তুমি লিখতে পারো আ ফেমাস পোয়েট, একজন বিখ্যাত কবি। অথবা লিখতে পারো দ্য অথর অফ গুলিস্তান। গুলিস্তান বলতে আবার ঢাকার গুলিস্তান মনে করিও না, এটা তার একটা বইয়ের কথা বলতেছে। দ্য অথর অফ গুলিস্তান আ গ্রেট ফিলোসফার, একজন বড় দার্শনিক। অর্থাৎ তুমি যে কোনো একটা পরিচয় তার দিতে পারো, অর্থাৎ তুমি তাকে কি হিসেবে চিনো সেটাই তুমি এখানে দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো, হাজী মোহাম্মদ মহসিন স্পেন্ড হিজ ওয়েলথ, হাজী মোহাম্মদ মহসিন ব্যয় করেছিল তার সম্পদ ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য, অফ দ্য পুয়ার, গরিবদের কল্যাণের জন্য। এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলেছে। আরেকটা বিষয় দেখো, অ্যাপোজিটিভ যখন তোমাকে ব্যবহার করতে বলবো, এখানে দেখো কমা আছে, নাউনের পরে, এখানে নামের পরে এই দুই গ্যাপের দুই সাইডে কি থাকবে? কমা থাকবে। এখানে তোমাকে অ্যাপোজিটিভ বসাতে হবে। এ দেখো দুইটা কমা আছে। ওকে, এরপরটা দেখো, হাজী মোহাম্মদ মহসিন স্পেন্ড, হাজী মোহাম্মদ মহসিন ব্যয় করেছিল হিজ ওয়েলথ, তার সম্পদ, ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য, অফ দ্য পুয়ার, গরিবদের কল্যাণের জন্য সে কি করেছিল? ব্যয় করেছিল। তাহলে এখানে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আমরা কি করব? এখন ইনফরমেশন দিব। ওকে, অর্থাৎ অ্যাপোজিটিভ ব্যবহার করব। এখানে দেখো আ গ্রেট ফিলান্থ্রপিস্ট, গ্রেট ফিলান্থ্রপিস্ট মানে একজন বড় দানশীল, দানশীল ছিল বা সমাজ সেবক ছিল। আ গ্রেট ফিলান্থ্রপিস্ট অথবা আ রিনাউন্ড, সুপরিচিত, সোশ্যাল রিফর্মার মানে সামাজিক সংস্কারক ছিল। ওকে, তুমি বলতে পারো। অথবা আ কাইন্ড ম্যান, একজন দয়ালু ব্যক্তি, এটাও তুমি লিখতে পারো। অর্থাৎ তার সম্পর্কে একটা পরিচয়, তাকে তুমি কি হিসেবে চিনো সেইটাই তুমি এখানে লিখবে। ধরো তোমার এলাকায় একটা মেয়ে আছে, নাম হচ্ছে সকিনা। এখন সকিনা খুবই ঝগড়াটে মেয়ে, তো তুমি তাকে চিনো কি হিসেবে? ঝগড়াটে মেয়ে হিসেবে চিনো। তাহলে কি বলবা? সকিনা আ কোয়ারেলজাম গার্ল, কোয়ারেলজাম মানে ঝগড়াটে গার্ল, মেয়ে। ওকে, এই আ কোয়ারেলজাম গার্লটাই হচ্ছে কি? অ্যাপোজিটিভ। অর্থাৎ তুমি একটা ব্যক্তিকে যে হিসেবে চিনো সেটাই তোমাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নাম্বার 9, ইউজ পজিটিভ। পজিটিভ মানে যেটা তোমার অধিকার বুঝাবে। ওকে, যেমন মাই আমার, ইউর তোমার, হিজ তার, হার তার, দেয়ার তাদের, আওয়ার আমাদের, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অধিকার বুঝায়। ওকে, মালিকানা বুঝাতে বা অধিকার বুঝাতে ব্যবহার করি। উদাহরণটা দেখো, উই শুড রেসপেক্ট, আমাদেরকে সম্মান করা উচিত, প্যারেন্টস পিতামাতাদেরকে। কাদের? আওয়ার বলতে পারো, দেয়ার বলতে পারো। এই আওয়ার দেয়ার এগুলোই কি? পজিটিভ। তোমাকে বলে দিবে তুমি কি দিয়ে মডিফাই করবে, একদম সহজ। তুমি কি দিয়ে মডিফাই করবে সেটা তোমাকে বলে দিবে। ওকে, তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, দেয়ার প্যারেন্টস লিখতে পারি। তারপর এভরিওয়ান মাস্ট পারফর্ম, প্রত্যেকেরই সম্পাদন করতে হবে ডিউটিস, দায়িত্ব, সিনসিয়ারলি, কিভাবে? আন্তরিকভাবে। তাহলে এভরিওয়ান মাস্ট পারফর্ম দেয়ার, দেয়ার লিখতে পারো, হিজ লিখতে পারো। অর্থাৎ একটা পজিটিভ এখানে ব্যবহার করতে হবে। ওকে, এরপর নাম্বার 10, ইউজ ইন্টেন্সিফায়ার। একদম সহজ, তুমি জাস্ট এখানে ভেরিটা মনে রাখলে হবে। ভেরি, ইন্টেন্সিফায়ার মানে কি? কোন একটা ইনফরমেশনকে আরেকটু তীব্র করা, একটু গভীর করা। আমরা যেমন অনেক সময় তরকারি রান্না করার সময় স্বাদে ম্যাজিক মশলা দিই না, একটু স্বাদ বাড়ানোর জন্য, ঠিক তেমনই কাজ করে। যেমন দেখো, দ্য ইন্টারনেট ইজ ইউজফুল ফর এডুকেশন, ইন্টারনেট খুবই উপকারী শিক্ষার জন্য। তাহলে ভেরি ইউজফুল, হাইলি ইউজফুল, এক্সট্রিমলি ইউজফুল, সো ইউজফুল, এগুলো সবই কি? ইন্টেন্সিফায়ার। অর্থাৎ তোমার ইউজফুলটাকে, প্রয়োজনীয়তাকে আরেকটু তীব্র করতেছে, আরেকটু গভীর করতেছে, খুবই প্রয়োজনীয়। ওকে, তাহলে ইন্টেন্সিফায়ার বললে ভেরিটা সবসময় মাথায় রাখবে। ওকে, তারপর আসো 11 নাম্বারটা দেখো, ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার শব্দগুলো কি কি? মেনি, মাচ, ফিউ, লিটল, সেভারাল, আ লট অফ, মানে সংখ্যা বুঝাবে। কি বুঝাবে? সংখ্যা। যেমন দেখো, নাউনের পরিমাণ, সংখ্যা বোঝাতে কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয়। ওকে, এখানে বলছে দেখো, স্টুডেন্টস পার্টিসিপেটেড মানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল,
ইন দ্য ডিবেট, বিতর্কে, কম্পিটিশন, প্রতিযোগিতায়, বিতর্ক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা কি করেছিল, অংশগ্রহণ করেছিল। তাহলে তুমি এখানে মেনি ইউজ করতে পারো, সেভারাল ইউজ করতে পারো, মানে অনেক ছাত্রছাত্রী। ওকে, এই মেনিটা কি কোয়ান্টিফায়ার, একটা সংখ্যা বোঝায়। ওকে, আবার নাম্বার না, নাম্বার যদি বলে ইউজ নাম্বার তখন 2 3 4 এটা ব্যবহার করবে। আর যদি কোয়ান্টিফায়ার বলে মেনি, সেভারাল এভাবে ব্যবহার করতে পারো। ওকে, এরপরটা দেখো, দেয়ার ইজ হোপ, আশা রয়েছে, অফ হিজ রিকভারি, তার সুস্থতার জন্য আশা রয়েছে। কেমন আশা রয়েছে? লিটিল, সামান্য, সামান্য আশা রয়েছে। তারপর মাছ, অনেক আশা রয়েছে। ওকে, যেমন আমাদের আশা করা এটা গণনা করা যায় না। ওকে, এই জন্য আমরা কি লিখেছি? মাছ। যেটা গণনা করা যায় সেখানে ক্ষেত্রে মেনি, যেটা গণনা করা যায় না সেটা মাছ। ওকে, যেমন পানি গণনা করা যায় না, মাছ ওয়াটার। তারপরে গাছ গণনা করা যায়, মেনি ট্রিজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এগুলো সব হচ্ছে কোয়ান্টিফায়ার। ওকে, পরিমাণ বোঝায়। ওকে, আর তারপরে দেখো নাম্বার 12, ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোস। তুমি যদি কাছে বুঝাও, কাছে যদি একটা বুঝাও দিস, কাছে, তারপরে দূরে যদি একটা বুঝাও দ্যাট। তুমি যদি কাছে অনেকগুলো বুঝাও দিস, আর দূরে অনেকগুলো বুঝালে দোস। এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ। তোমাকে যদি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলে যে কোনো একটা ব্যবহার করবে বাক্য অনুযায়ী। যেমন দেখো, বুক হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড, তাহলে এ বুক না বা দা বুক না, এগুলো হচ্ছে আর্টিকেল। তোমাকে যদি বলে ইউজ আর্টিকেল তখন এ বা দা ইউজ করবে। যদি ডেমনস্ট্রেটিভ বলে এই শব্দ দিস, দ্যাট ইউজ করবে। একটার ক্ষেত্রে দিস বা দ্যাট ব্যবহার করতে পারো, একাধিকের ক্ষেত্রে দিস অথবা দোস ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দিস বুক হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড, এই বইটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ওকে, তারপর দেখো, স্টুডেন্টস শুড সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট টুডে, তাহলে দিস ইউজ করতে পারো, দোজ ইউজ করতে পারো। এখানে প্লুরাল ইউজ করতে হবে যেহেতু অনেকগুলো ছাত্রছাত্রী। তাহলে দিস স্টুডেন্টস, এই ছাত্রছাত্রীগুলো বা ছাত্রছাত্রীরা, শুড সাবমিট, কি করা উচিত? পেশ করা উচিত। কি পেশ করা উচিত? তাদের অ্যাসাইনমেন্ট গুলো আজকে পেশ করা উচিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নাম্বার 13, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? তোমার ভার্বের সাথে আইনজি যুক্ত, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইনজি যুক্ত করলে আমরা জেরান বলি, আবার ভার্বের সাথে আইনজি যুক্ত করলে আমরা কি বলি? পার্টিসিপল বলি। সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আমি একটু এটা বুঝাই দিই। যেমন আমি যদি তোমাকে বলি স্লিপিং বয়, ঘুমন্ত ছেলে, তাহলে বয়টা এখানে নাউন। নাউনের আগে এই স্লিপিং শব্দটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, এখন আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। ওকে, তাহলে দেখো ওয়াকিংটা কি এখানে? এটা হচ্ছে জেরান্ড, এটা সাবজেক্টের কাজ করতেছে, অর্থাৎ নাউনের কাজ করতেছে। নাউনের কাজ যে করে সে হচ্ছে জেরান্ড, অ্যাডজেক্টিভের কাজ যে করে সে হচ্ছে পার্টিসিপল। দুইটাই আইএনজি যুক্ত। তো তুমি নাউনের আগে যে থাকবে সেই কি? পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর এটা নাউনের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায়। এটা কি? জেরান্ড, অর্থাৎ নাউন মানে জেরান্ড, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে এবং অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, তোমাকে এখানে কি বলছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেমন এখানে দেখো ভার্বের সাথে সবগুলোতে আইএনজি। ওকে, দেখো উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম, দ্য সান ইন দ্য মর্নিং। ওকে, তাহলে সকালবেলা তো সূর্য উঠে, রাইজিং সান, শাইনিং সান মানে আলোকিত সূর্য দেখে আমরা কি করেছিলাম? উপভোগ করেছিলাম। বা রাইজিং সান অর্থাৎ উদয়মান সূর্য দেখে আমরা কি করেছিলাম? উপভোগ করেছিলাম। তো এখানে লিখতে পারো উই এনজয় দ্য রাইজিং সান ইন দ্য মর্নিং, উই এনজয় দ্য শাইনিং সান ইন দ্য মর্নিং। ওকে, তারপরটা দেখো বাংলাদেশ ইজ আ ল্যান্ড, বাংলাদেশ হচ্ছে একটা ভূমি, অফ রিভার্স। কি রিভার? এখানে তোমাকে একটা পার্টিসিপল ইউজ করতে হবে। এখানে আমি লিখেছি ফ্লোয়িং, প্রবাহিত, প্রবাহমান নদী, দেশ, প্রবাহমান নদীর দেশ। তারপর কি বললাম? মেন্ডারিং, মেন্ডারিং মানে একে বেঁকে চলা
নদীকে বোঝায়, একে বেঁকে চলাকে কি বলা হয়? মেন্ডারিং। তবে এটা বেশি প্রচলিত ফ্লোয়িং। ওকে, তোমরা এখানে ফ্লোয়িংটা ইউজ করবে, ওইটাও ইউজ করতে পারো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ফ্লোয়িং রিভার্স। বাংলাদেশ হচ্ছে যে প্রবাহমান নদীর দেশ। ওকে ওকে, এরপর দেখো নাম্বার 14, 14 নম্বর দেখো, ইউজ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? ভার্বের ফর্ম তিনটা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ফর্মটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এখানে উদাহরণ দেখো, দ্য ড্যাশ ব্রিজ হ্যাজ অলরেডি বিন রিপেয়ার্ড। মানে তা কেমন ব্রিজ, মানে কি ধরনের ব্রিজ, অর্থাৎ ব্রিজ সম্পর্কে তুমি তথ্য দিবে কি দিয়ে? পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। যেমন ড্যামেজ ব্রিজ অথবা ব্রোকেন ব্রিজ, ড্যামেজ ব্রিজ হ্যাজ অলরেডি বিন রিপেয়ার্ড। অর্থাৎ তোমার ব্রিজের অবস্থাটা তুমি এখানে বুঝাবে এবং সেটা অবশ্যই কি হতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। ওকে, এরপরটা দেখো, আই বট আ ডিকশনারি ফ্রম দ্য বুক ফেয়ার। আমি একটা ডিকশনারি কিনেছিলাম কোত্থেকে? বই মেলা থেকে। তাহলে কেমন ডিকশনারি তুমি কিনেছো? এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এবং অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। তুমি এখানে পাবলিশড প্রকাশিত লিখতে পারো, প্রিন্টেড ছাপানো। তাহলে আই বট আ প্রিন্টেড ডিকশনারি, আমি একটা ছাপানো ডিকশনারি অভিধান কিনেছিলাম ফ্রম দ্য বুক ফেয়ার, বই মেলা থেকে। অথবা আই বট আ পাবলিশড ডিকশনারি, আমি একটা প্রকাশিত ডিকশনারি বা অভিধান কিনেছিলাম ফ্রম দ্য বুক ফেয়ার, বই মেলা থেকে। অর্থাৎ এখানে তোমাকে কি করতে হবে? ভার্বের V3 ফর্ম ইউজ করতে হবে। ওকে ওকে, এরপর দেখো নাম্বার 15, ইউজ ডিস্ট্রিবিউটিভ। তোমাকে ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করতে হবে। এখন ডিস্ট্রিবিউটিভ গুলো কি দেখো একটু, যেমন যেগুলো আমরা পরীক্ষাতে বেশি ব্যবহার করি, ইচ, এভরি, আইদার, নাইদার আর ইদার, নিদার। ওকে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে, অনেকগুলো ব্যক্তি, প্রত্যেকে এক এক করে বুঝাবে। ওকে, এখানে লিখেছি দেখো, ব্যক্তি বা বস্তুকে একটি করে আলাদাভাবে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করা হয়। এখানে আমি উদাহরণ লিখেছি দেখো, স্টুডেন্টস মাস্ট ওবে দ্য স্কুল রুলস। ছাত্রছাত্রীদের, মানে প্রত্যেক ছাত্রছাত্রীদের, এখানে আমরা এভরি লিখবো বা এইচ, তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে এক এক করে বোঝাচ্ছে। ওকে, এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই স্কুলের নিয়ম কি করতে হবে? মানতে হবে। ওকে ওকে, তারপরটা দেখো, অফ দ্য টু প্রপোজাল, দুইটা প্রস্তাব, ইজ অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। তাহলে ইদার অর নাইদার, যদি তুমি দুইটাকেই গ্রহণযোগ্য বুঝাতে চাও ইদার ইউজ করবে, আর দুইটাকেই যদি গ্রহণযোগ্য না বুঝাতে চাও সেক্ষেত্রে নেইদার ইউজ করবে। ওকে, নেগেটিভ বুঝালে নেইদার আর পজিটিভ বুঝালে ইদার। ওকে, তাহলে আমরা এখানে ইদার বলতে পারি, ইদার অফ দ্য টু প্রপোজালস ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো নাম্বার 16, ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মাঝখানে একটা হাইফেন থাকবে দেখো, ওয়েল নন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ওয়ার্ল্ড ফেমাস, হার্ড ওয়ার্কিং, 5 স্টার, টাইম কনজিউমিং, এগুলো হচ্ছে মোটামুটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে দেখো এখানে দুই বা ততোধিক শব্দ হাইফেন দিয়ে যুক্ত হয়ে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করে, অর্থাৎ দুইটা মিলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি করে? গঠন করে। দুইটা মিলে একটা ইনফরমেশন দিচ্ছে, দুইটা শব্দ মিলে। ওকে, এখানে বলতেছে যে কি, ওয়েল নন, সুপরিচিত, দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করতেছে। ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত। ওকে, তাহলে এগুলো কি থাকবে? মাঝখানে হাইফেন থাকবে। তোমাকে যখন বলবে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তাহলে তুমি এই শব্দগুলো ব্যবহার করবে। এগুলো পড়লেই হবে, এখান থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। এবার দেখো উদাহরণগুলো দেখি। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ আ ফিলান্থ্রপিস্ট। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ আ, ওয়ার্ল্ড ফেমাস লিখতে পারো, ওয়েল নোন লিখতে পারো, হার্ড ওয়ার্কিং লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। ওকে, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ আ ওয়ার্ল্ড ফেমাস ফিলান্থ্রপিস্ট, তিনি একজন সমাজসেবী, বিশ্ববিখ্যাত কি? সমাজসেবী। তারপরে দেখো এখানে ওয়েল নন বা ওয়ার্ল্ড ফেমাস যে কোনো একটা লিখতে পারো। এরপর দেখো, উই স্টেড ইন আ হোটেল ডিউরিং আওয়ার ট্যুর। আমরা থেকেছিলাম হোটেলে ডিউরিং আওয়ার ট্যুর, আমাদের ভ্রমণের সময়। তাহলে হোটেলের ক্ষেত্রে আমরা 5 স্টার হোটেল ইউজ করতে পারি। 5 স্টার, 5 স্টারের মাঝখানে একটা হাইফেন থাকবে। উই স্টেড, আমরা থেকেছিলাম, ইন আ 5 স্টার হোটেল ডিউরিং আওয়ার ট্যুর, আমাদের ভ্রমণের সময় আমরা 5 স্টার হোটেলে থেকেছিলাম। ওকে, অথবা তুমি ওয়েল ইকুইপড লিখতে পারো, ভালো সুসজ্জিত, সেটাও লিখতে পারো। ওকে, এরপর দেখো নাম্বার 17, ইউজ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কি? ধরো একটা বাক্যের মধ্যে, যে একটা বাক্যের মধ্যে দুইটা অংশ তৈরি করার জন্য, অর্থাৎ দুইটা ক্লজ তৈরি করার জন্য যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোকে বলা হয় রিলেটিভ ক্লজ। আমরা সাধারণত তিনটাকে বেশি চিনি, এই তিনটাই বেশি ব্যবহার হয়। হু, ব্যক্তিকে বোঝাতে হু, বস্তুকে বোঝাতে, বস্তু প্রাণীকে বোঝাতে হুইচ, বা কোনো বিষয় বোঝাতে দ্যাট।
ওকে, এগুলো কিন্তু সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয়, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন দেখো, দ্য ম্যান হেল্পড মি ওয়াজ ভেরি কাইন্ড, মানে দ্য ম্যান লোকটি, যে, হু, তাহলে এই হু দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্য ম্যান হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল, ওয়াজ ভেরি কাইন্ড। এখানে দুইটা ভার্ব এসেছে, দেখো হেল্প, ওয়াজ, তাহলে দুইটা ভার্ব কার মাধ্যমে আসছে? হু এর মাধ্যমে। ওকে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। দ্য ম্যান হু হেল্প মি ওয়াজ ভেরি কাইন্ড, ব্যক্তিকে বোঝালে হু বসিয়ে দিবে, বস্তু প্রাণী বোঝালে হুইচ বসাবে। তারপর দেখো, দিস ইজ দ্য বুক, এটাই হচ্ছে সেই বই, আই বট ইয়েস্টারডে, হুইচ, এখানে কি লিখবে? হুইচ আই বট ইয়েস্টারডে, অথবা দ্যাট আই বট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল কিনেছিলাম। তাহলে এখানে যদি বইকে বোঝাচ্ছে যেহেতু একটা বস্তুকে, তাই তুমি হুইচ ব্যবহার করবে অথবা দ্যাট ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছো। এই তিনটা মাথায় রাখবে, হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো নাম্বার 18। ওকে, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, ভালো করে খেয়াল করো, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। টু গো, টু কাম। ওকে, টু গো যেতে, টু কাম আসতে, টু মিট দেখা করতে। এখন এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আবার তোমাকে বলছে ফ্রেজ ব্যবহার করতে, টু গো। এখন তুমি কোথায় যাবে? টু গো টু দা হসপিটাল, টু দা হসপিটাল। তাহলে তুমি কোথায় যেতে চাও সেই জায়গাটা সহ লিখলে সেটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ তোমার যে যাওয়ার উদ্দেশ্য সেটা কি জন্য সেটাও সহ লিখতে হবে ফ্রেজ। তারপরে টু কাম হিয়ার, এখানে, এখানে আসতে, আই ওয়ান্ট টু কাম হিয়ার, তুমি এই হিয়ার সহ লিখলে সেটা কি? ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, অথবা টু কাম এট ইউর হোম, তোমার বাসায় আসতে, তাহলে এট ইউর হোমটাও কি? ফ্রেজ। ওইটা সহ লিখলে, অর্থাৎ তুমি যে উদ্দেশ্য যাচ্ছ বা আসতেছো, অর্থাৎ যে উদ্দেশ্যে কাজটা করতেছো সেটা সহ তোমাকে লিখতে হবে। তাহলে দেখো, টু মিট দ্য পেশেন্ট, টু মিট দ্য পেশেন্ট, রোগীর সাথে দেখা করতে। তাহলে টু মিট দেখা করতে, কার সাথে? দ্য পেশেন্ট, মানে তুমি যে উদ্দেশ্য যাচ্ছ সেই কারণটা সহ লিখতে হবে, তাহলে সেটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এখানে উদাহরণগুলো দেখো, উই স্টাডি, আমরা লেখাপড়া করি, হার্ড, কঠোরভাবে লেখাপড়া করি, কঠোর পরিশ্রম করি, কি জন্য? টু সাকসিড, সফল হতে। কোথায়? ইন লাইফ, এই ইন লাইফ সহ তোমাকে লিখতে হবে। অথবা টু ডু ওয়েল, টু ডু করতে, টু ডু করতে, কি করতে? ভালো পরীক্ষায় ভালো করতে, এই ভালো পরীক্ষায় ভালো করতে সহ অংশটা লিখতে হবে, মানে কি করতে তুমি কাজ করতেছো সেটা সহ লিখতে হবে। এরপর দেখো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল, কি জন্য? কিনতে, টু বাই। এখন কি কিনতে সেটা সহ লিখতে হবে, সাম ভেজিটেবলস, হি ওয়েন্ট টু বাই সাম ভেজিটেবলস, সে কিছু সবজি কিনতে গিয়েছিল। টু ডু শপিং, বাজার করতে গিয়েছিল। অর্থাৎ তুমি যে উদ্দেশ্যে গেছো সেটা সহ লিখতে হবে, এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর 19, লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ তোমাকে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে, যে ফ্রেজ গুলো তোমার প্রেপোজিশন দিয়ে সাধারণত শুরু হয় সেগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি তোমাকে এখানে ইউজ করতে হবে। যেমন হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে সবাই উপস্থিত হতে পারেনি, কারণটা কি? তো বিকজ অফ হিজ ইলনেস অথবা ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে। এটাকে পুরাটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। তারপরটা বলেছে দ্য ওয়েদার ওয়াজ প্লেজেন্ট, আবহাওয়া আনন্দদায়ক ছিল বা আরামদায়ক ছিল। তাহলে এখানে কি লিখবা? ইনস্পায়ার্ড অফ হেভি রেইন, মানে অতিরিক্ত বৃষ্টি হওয়া সত্ত্বেও আবহাওয়া কি ছিল? আরামদায়ক ছিল। তারপর ডেসপাইট দ্য হেভি রেইন, অতিরিক্ত বৃষ্টি হওয়া সত্ত্বেও, এইগুলোই জাস্ট ব্যবহার হয়। অতিরিক্ত বৃষ্টি হওয়া সত্ত্বেও আবহাওয়া কি ছিল? আরামদায়ক ছিল, মানে শান্তিপূর্ণ ছিল। ওকে, এই হলো, অর্থাৎ লাস্ট এগুলো একটু ব্যবহার কম হয়, তবুও তোমাদের জেনে রাখা ভালো। ওকে, আমরা শুরুর দিকে যেগুলো আছে বেসিক আমরা পড়েছি সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। ওকে, তোমরা যখন বোর্ড কোয়েশ্চেন গুলো দেখবে যে শুরুর দিকে আমরা যেগুলো করেছি সেগুলোই তোমরা কমন পাবে। ওকে, আশা করি তোমরা এই ক্লাসে বুঝতে পেরেছো মডিফায়ারটা কি, এটা কিভাবে ব্যবহার হয়, কোন শব্দগুলো মডিফায়ার, এবং এবার কিভাবে আমরা ধাপে ধাপে মডিফায়ার গুলো ব্যবহার করতে পারি সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো মডিফায়ার সম্পর্কে একটা স্ট্রং আইডিয়া তোমরা পাবে ইনশাল্লাহ। ওকে, আমরা এতক্ষণ যা পড়লাম তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমরা এই বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে করব। চলো আমরা শুরু করছি। দেখো, a positive mindset is a powerful tool, growth and resilience
in difficult times. তা দেখো a positive mindset মানে একটা ইতিবাচক মনোভাব is হচ্ছে a powerful একটা শক্তিশালী টুল উপকরণ গ্রোথ বৃদ্ধির and resilience সহনশীলতার resilience মানে কি সহনশীলতার অর্থাৎ বাধা বিপত্তি তুমি সেটাকে কাটিয়ে ওঠার ক্ষমতা কখন in difficult times কঠিন সময়ে তাহলে তোমাকে সহনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে কে পজিটিভ মাইন্ডসেট ওকে তাহলে পজিটিভ মাইন্ডসেটটাকে কি করবে উন্নত করবে তাহলে তোমাকে এখানে কি বলছে দেখো ইউজ আ পার্টিসিপল মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবে পার্টিসিপল ইউজ করতে বললে সাধারণত আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব বোর্ড কোশ্চেন অনুযায়ী তো এখানে তুমি ইমপ্রুভিং দিতে পারো ইমপ্রুভিং মানে মাইন্ডসেটটা তোমাকে ইমপ্রুভ করবে সহনশীল হতে উন্নত করবে তারপরে প্রমোটিং দিতে পারো প্রমোটিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এখানে যেহেতু গ্রোথটা নাউনের আগে তুমি মডিফাই করবে কি দিয়ে পার্টিসিপল দিয়ে ওকে এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে হবে তাহলে ইমপ্রুভিং প্রমোটিং তুমি এখানে এনকারেজিং ইউজ করতে পারো ওকে তারপর বলছি কি দেখো টিচার্স শিক্ষকেরা often প্রায় give দেয় স্টুডেন্টস টিচার্স often give স্টুডেন্টস শিক্ষকরা প্রায় ছাত্রছাত্রীদেরকে দেয় সিম্পল টিপস সাধারণ টিপস দেয় টু কালটিভেট চর্চা করতে অপটিমিজম আশাবাদী হতে চর্চা করতে কি করে টিপস দেয় ইন ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে তাহলে দেখো এখানে তোমাকে কি বলেছে ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখানে তোমার টিপসটা হচ্ছে নাউন সিম্পলটা অ্যাডজেক্টিভ তো এই টিপসটাকে কি করতে বলছে প্রিমডিফাই করতে বলছে ওকে তাহলে আমাদের কি দিয়ে প্রিমডিফাই করব ডেমনস্ট্রেটিভ দিয়ে তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলা দিস দ্যাট দিস দোজ ওকে তাহলে এখানে দেখো টিপস কয়টা অনেকগুলা টিপস তাহলে তুমি দিস ইউজ করো এখানে কি ইউজ করো দিস মানে দিস সিম্পল টিপস এই সিম্পল টিপস গুলো সাধারণ টিপস গুলো ব্যবহার করতে পারো টু কালটিভেট অপটিমিজম ইন ডেইলি লাইফ ওকে তুমি এখানে দোজ ইউজ করতে পারো দিস অথবা দোজ এখানে দেখবা যে সাবজেক্ট যেটা আছে অর্থাৎ এখানে যে নাউনটা আছে সেটা প্লুরাল হলে দিস বা দোজ আর যদি এটা একটা টিপ হতো তখন সেখানে আমরা কি ব্যবহার করতাম দিস অথবা দ্যাট সিঙ্গুলারের ক্ষেত্রে যেহেতু প্লুরাল এই জন্য আমরা দিস অথবা দোজ ব্যবহার করব ওকে এরপর বলেছে দেখো পিপল ফেস চ্যালেঞ্জেস মানুষ চ্যালেঞ্জেস মোকাবেলা করে পিপল ফেস চ্যালেঞ্জেস এটা হচ্ছে একটা ফ্রেজ এটার অর্থ হচ্ছে যে হার না মেনে রিফিউজিং টু বি ডিফিটেড মানে হার না মেনে কার কাছে বাই সেটব্যাকস বাধা বিপত্তির কাছে ডিফিটেডের পরে এখানে টু হবে না বাই হবে এটা ফিক্সড প্রিপজিশন ডিফিটেড বাই সেটব্যাকস মানে কি বাধা বিপত্তি তাহলে কি বলতেছে দেখো পিপল ফেস চ্যালেঞ্জেস মানুষ চ্যালেঞ্জেস মোকাবেলা করে বাধা বিপত্তির কাছে হার না মেনে রিফিউজিং টু বি ডিফিটেড মানে কি হার না মেনে বাধা বিপত্তির কাছে হার না মেনে মানুষ কি করে চ্যালেঞ্জ গুলো কি করে মোকাবেলা করে তাহলে এখানে তোমাকে কি বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব তাহলে তোমাকে এখানে ভার্বকে প্রিমডিফাই করতে বলতেছে ঠিক আছে তাহলে এখানে তোমাকে কি বলছে দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ ভার্বের পরে তোমাকে মডিফাই করতে বলছে তাহলে মানুষ চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে সাহসিকতার সাথে ব্রেভলি বোল্ডলি কনফিডেন্টলি ওকে তুমি ব্রেভলি লিখতে পারো তাহলে তোমাকে যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন কি দিয়ে মডিফাই করবে অ্যাডভার্ব দিয়ে বুঝতে পারছো তাহলে পিপল ফেস চ্যালেঞ্জেস ব্রেভলি রিফিউজিং টু বি ডিফিটেড বাই সেটব্যাকস আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো দোজ হু আর অপটিমিস্টিক আশাবাদী ফাইন্ড সলিউশন মানে সমাধান খুঁজতে আশাবাদী ফাস্টার দ্রুত এন্ড ফিল হ্যাপিয়ার মানে খুশি অনুভব করে তাহলে এখানে তোমাকে কি করতে বলছে দেখো দোজ হু আর use an adverb to pre-modify the adjective those who are optimistic ওকে আশাবাদী তাহলে তুমি এখানে ভেরি ইউজ করতে পারো হাইলি ইউজ করতে পারো যখন তোমাকে অ্যাডভার্বকে মডিফাই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলবে কি দিয়ে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অপটিমিস্টিক আশাবাদী তো এই অপটিমিস্টিককে তোমাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বলছে তাহলে তুমি ভেরি দিতে পারো হাইলি দিতে পারো ওকে ভেরি অপটিমিস্টিক খুবই আশাবাদী অথবা হাইলি অপটিমিস্টিক ফাইন্ড সলিউশনস মানে কি করে সমাধান খুঁজে ফাস্টার এন্ড ফিল হ্যাপিয়ার তারা দ্রুত সমাধান খুঁজে এবং খুশি হয় ওকে তারপর বলেছে তাহলে এখানে কি ইউজ করবে এখানে কি ব্যবহার করব ভেরি ইউজ করতে পারো অথবা
হাইলি ইউজ করতে পারো। ওকে, অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললে তুমি অ্যাডভার্ব ইউজ করবে। আচ্ছা, এরপর বলছে দেখো, তারপরে কি বলেছে দেখো, দে ইগনোর দ্য নেগেটিভিটি, তারা নেতিবাচকটাকে কি করে, নেতিবাচক বিষয়গুলো, নেগেটিভ বিষয়গুলো তারা ইগনোর করে, এড়িয়ে চলে। ওকে, তারপর বলছে দেয়ার মেন্টাল, তাদের মানসিকতা, তাদের মানসিক ওয়েলবিং, মানসিক সুস্থতার জন্য তারা এই ধরনের নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে চলে, ইগনোর করে। তাহলে এখানে তোমাকে কি বলছে দেখো, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। ওকে, এখানে দেখো নেগেটিভিটিটা হচ্ছে নাউন, দে ইগনোর দ্য নেগেটিভিটি, তাহলে এই নেগেটিভিটি নাউনকে পরে মডিফাই করতে বসে, নেগেটিভিটি এটা টি ওয়াই যুক্ত গুলো নাউন, এটা পরে মডিফাই করতে বসে। তাহলে এখানে আমরা কি দিয়ে মডিফাই করব, পার্টিসিপল দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। অর্থাৎ মানসিক সুস্থতাকে তারা ডিস্টার্ব করে যে জিনিসগুলো, সেগুলো তারা এড়িয়ে চলে। তো এখানে আমরা ডিস্টার্বের সাথে আইএনজি করে দিতে পারি, ডিস্টার্বিং। কি করতে পারি, ডিস্টার্বিং, ডিস্টার্বিং। কি বলছে দেখো, দে ইগনোর, তারা এড়িয়ে চলে তার নেগেটিভিটি, নেতিবাচক বিষয়গুলো, ডিস্টার্বিং, যেগুলো বিরক্ত করে, দেয়ার, তাদের, মেন্টাল ওয়েলবিং, মানসিক সুস্থতার ক্ষেত্রে যেগুলো ডিস্টার্ব করে, বিরক্ত করে, অর্থাৎ বাধা সৃষ্টি করে, সেগুলো থেকে তারা কি করে, এড়িয়ে চলে, সেগুলো তারা কি করে, এড়িয়ে চলে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো স্মাইলস এন্ড কাইন্ড ওয়ার্ডস, হাসি এবং ভালো ভালো কথাগুলো, ভালো কথাগুলো দিয়ে স্প্রেড, ছড়ায়, এবং ব্রাইটেনিং, আলোকিত করে, উজ্জ্বল করে, দ্য মুড, মনোভাবকে, অফ এভরিওয়ান অ্যারাউন্ড, মানে চারপাশে, এভরিওয়ান মানে সবাই, চারপাশে যারা থাকে তাদের সবার মানসিকতাকে কি করে, তাদের হাসি এবং ভালো কথাগুলো দিয়ে তাদের মানসিকতাকে উজ্জ্বল করে, আনন্দিত করে। ওকে, তাহলে এখানে তোমাকে বলছে যে দেখো, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্বটা হচ্ছে কি, স্প্রেড, ছড়ানো। তো স্প্রেড, এটার পরে তোমাকে মডিফাই করতে বলছে। তো মডিফাই কি দিয়ে করবে, অ্যাডভার্ব দিয়ে। ভার্বকে মডিফাই আমরা কি দিয়ে করি, অ্যাডভার্ব দিয়ে করি। তাহলে এখানে কি হবে বলতো, স্মাইলস এন্ড কাইন্ড ওয়ার্ডস, হাসি এবং ভালো কথাগুলো স্প্রেড, ছড়ায়। কিভাবে ছড়ায়, চারিদিকে ছড়ায়। ওয়াইডলি, ব্যাপকভাবে, ওয়াইডলি ইউজ করতে পারো এখানে, ওয়াইডলি, ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, কোথায়, এবং ব্রাইটেনিং, আলোকিত করে, দ্য মুড, মনোভাবকে, অফ এভরিওয়ান অ্যারাউন্ড, মানে চারপাশে যারা থাকে তাদেরকে। এরপর দেখো, ওয়ান মাস্ট ট্রাই, একজনকে অবশ্যই চেষ্টা করতে হবে, কি করতে, হোপ, আশাকে, মানে আশা রাখতে। এখানে তোমাকে কি বলছে দেখো, ইউজ অ্যান ইনফিনিটিভ ইউজ করতে বলছে, এখানে কিন্তু ফ্রেজ বলে না, ইনফিনিটিভ। তাহলে ওয়ান মাস্ট ট্রাই টু কিপ, কিপ মানে রাখতে, টু কিপ কি রাখতে, আশা রাখতে, ইভেন এমনকি, ওয়েন সিচুয়েশন সিম হোপলেস, যখন তোমার পরিস্থিতি আশাহীন হয়ে যাবে, মানে তুমি কোনো পথ দেখতেছো না, তখনও তোমার কি রাখা উচিত, আশা রাখা উচিত। ওকে, যেমন দেখো না, ক্রিকেট খেলার মধ্যে ওরা হেরে যাবে জেনেও সবাই কিন্তু মনোযোগ দিয়ে খেলে, কারণ যে কোনো সময় সিচুয়েশন চেঞ্জ হতে পারে। ওকে, আশাটা রাখা উচিত, কারণ একটু পজিটিভ আশা তোমাকে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে পারে। ওকে, এরপর দেখো, লাইফ ইজ এ লেসন, জীবনটা হচ্ছে একটা শিক্ষা। ওকে, দ্যাট পজিটিভিটি ক্যান ট্রান্সফর্ম স্ট্রাগলস ইনটু অপরচুনিটিস, দ্যাট, যা, পজিটিভিটি, ইতিবাচকতা, ক্যান, পারে, ট্রান্সফর্ম, রূপান্তর করতে পারে, স্ট্রাগল, তোমার সংগ্রামকে, ইনটু অপরচুনিটিস, মানে তোমার সংগ্রামগুলোকে সুযোগে পরিণত করতে পারে, অর্থাৎ তোমার চেষ্টার মাধ্যমে একটা সুযোগ চলে আসতে পারে। একটু আগে যেটা বললাম, তুমি যদি চেষ্টা চালিয়ে যাও সামনে আরো একটু আগাতে পারবে। তাহলে দেখো এখানে তোমাকে কি করতে বলছে, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, তোমাকে নাউনকে, এখানে নাউন হচ্ছে লেসন, এটাকে পোস্ট মডিফাই করতে বলছে, অর্থাৎ পরে মডিফাই করতে বলছে। ওকে, তাহলে পরে আমরা মডিফাই করব কি দিয়ে, পার্টিসিপল দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, তো আমরা টিচিং লিখতে পারি পার্টিসিপল হিসেবে, টিচটা বার, এখানে আইনজি করে দিলে পার্টিসিপল হয়ে যাবে টিচিং, শিক্ষা দেয়। বা শোয়িং ও লিখতে পারো, শোয়িং, দেখায়, জীবনটা আমাদেরকে দেখায় বা জীবন আমাদেরকে শিক্ষা দেয়। টিচিং অর শোয়িং দ্যাট, যে, পজিটিভিটি ক্যান ট্রান্সফর্ম স্ট্রাগলস ইনটু অপরচুনিটিস, মানে ইতিবাচকতা এটা সংগ্রামকে সুযোগে পরিণত করতে পারে। এরপর দেখো, মোটিভেশনাল স্পিকার্স, মোটিভেশনাল যে বক্তারা আছে, শেয়ার, তারা ছড়ায়, স্টোরিজ, তারা স্টোরিজ গুলো শেয়ার করে, হ্যাঁ, টু ইন্সপায়ার, অনুপ্রাণিত করতে, পিপলকে, মানুষকে, টু স্টে হোপফুল, মানে তার আশাবাদী হওয়ার জন্য তারা মানুষকে কি করে, অনুপ্রাণিত করে।
তাহলে এখানে তোমাকে কি ইউজ করতে বলছে, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে ভার্ব হচ্ছে শেয়ার। ওকে, শেয়ারের পরে তোমাকে অ্যাডভার্ব দিয়ে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি ইফেক্টিভলি, বিউটিফুলি, সিনসিয়ারলি, যে কোনো একটা অ্যাডভার্ব তুমি লিখতে পারো। তো আমরা এখানে ইফেক্টিভলি লিখতে পারি, ইফেক্টিভলি, অথবা বিউটিফুলি, খুব সুন্দরভাবে বলতে পারো, খুব সুন্দরভাবে, নাইসলিও বলতে পারো। ওকে, এটা আমরা ভার্বের পরে অর্থাৎ শেয়ারের পরে মডিফাই করব কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে। এটা পোস্ট মডিফাই করলাম। ওকে, এরপর কি বলেছে দেখো, ইট রিমেইনস আ হ্যাবিট, জয়, কনফিডেন্স এন্ড ইনার পিস। তাহলে এখানে তোমাকে বলছে ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এখানে নাউন হচ্ছে হ্যাবিট, এটাকে তুমি পরে মডিফাই করবে। এখানে কি দিয়ে মডিফাই করতে বলছে, ইউজ পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবে। তাহলে ইট রিমেইনস এ হ্যাবিট, এটা অভ্যাস রেখে দেয়, একটা অভ্যাস থাকে। জয়, কনফিডেন্স এন্ড ইনার পিস, এটা কি করে, নিশ্চিত করে। এই অভ্যাসটা কি কি নিশ্চিত করে, আনন্দ, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির। তাহলে নিশ্চিত করে বলতে আমরা কি বলতে পারি, এনশিওরিং। কি এখানে কি লিখতে পারি, এনশিওরিং, নিশ্চিত করে। এনশিওরটা ভার্ব, আইএনজি করে দিলে এখানে পার্টিসিপল হবে। এনশিওরিং নিশ্চিত করে, কি কি নিশ্চিত করে, আনন্দ, আত্মবিশ্বাস এবং ইনার পিস নিশ্চিত করে। অথবা তুমি আরেকটা শব্দ লিখতে পারো, ব্রিঙ্গিং লিখতে পারো, ব্রিঙ্গিং, আনে, মানে এই অভ্যাসটা আনে, ব্রিঙ্গিং আনে অথবা নিশ্চিত করে। কি কি নিশ্চিত করে বা কি কি আনে, জয়, কনফিডেন্স এন্ড ইনার পিস। আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সেন্টেন্স তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে অর্থ সহ। ওকে, নেক্সট ক্লাসে আমরা আদার্স বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা খুব সহজভাবে সমাধান করব। তোমরা আমাকে মেসেজ করতে পারো কোন বোর্ডগুলো আমি সমাধান করতে পারি ইন্ডিভিজুয়ালি, আমি সেগুলো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আর আমাদের এই এইচএসসি গ্রামারের একটা ইবুক আছে, সেখানে সব গ্রামার কিন্তু আমি ইনক্লুড করেছি খুব সহজভাবে। তোমরা চাইলে সেই বইটিও কালেক্ট করতে পারো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।